ওসমান সাহেব বসেছিলেন জরুরি কাজে, কিন্তু মনে বারবার হানা দিচ্ছিল ভবিষ্যৎ নানাবিধ চাহিদার ভিড়ে অন্ধকার। তিল তিল করে গড়ে তোলা সরলতার ভরা জিন্দেগিতে যে গরলতা আসে নিজ পায়ে হেঁটে, তা দেখবার অবসর হয়নি কখনো। মহব্বতের দোহাই তাকে সমাজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করল। তিনি যে আর 10টি বাপের মতোই সাধারণ বাপ, তা প্রথম কন্যার বিয়ে দিতে গিয়েই হাড়ে হাড়ে টের পেলেন। এই পরাজয় তার আখলাকের নাকি তথাকথিত পৌরুষের? তিনি বিদ্যাজ্ঞান সম্পন্ন না, কি বিদ্যেন্নাথ, নিজেকে পরখ করার ইচ্ছেটুকুও নাই তার। বড়ই অসহায় বোধ করছেন। শহরের একটা মাদ্রাসায় শিক্ষকতা আর হিসাব রক্ষকের দায়িত্বটা আদায় করেন। মাদ্রাসাটি আয়তনে যতটা না ছোট, তার চেয়েও ছোট ওসমান সাহেবের পরিচয়। বিশালাকার এই বিশ্ব চরাচরে ওসমান সাহেবের মতো একজন মানুষ কতটা যে ক্ষুদ্র, তা শুধু তিনিই অনুভব করেন। তবু কেন যে তার এই ক্ষুদ্রতর পরিচয় ছাপিয়ে ওঠে লোকজন তাকে দেখলেই সালাম দেয়, শ্রদ্ধা করে, তা কেবল রবই জানেন। ওসমান সাহেব কিছুটা সংকোচ বোধ করলেও আল্লাহ তাআলার রহমতে বাড়ি ভেবে এই গভীর শ্রদ্ধাবোধটুকু ধরে রাখার চেষ্টা করেন মানুষের সাথে উত্তম থেকে উত্তম আচরণের মাধ্যমে। এলেম অর্জন করা অতীব সহজ, কিন্তু এলেম অনুযায়ী আখলাক ধারণ করা জগতের কঠিনতম কাজ। আখলাক ছাড়া সাদা দাড়ির বুড়ো নেহাতি বাতিল বুড়ো। এই অনুধাবন আছে বলেই সমাজের নিম্ন শ্রেণীর মানুষকে ওসমান সাহেব আগে আগে সালাম দেন। যাদের দেখলে বিপদগামী মনে হয়, তাদেরই সাথে আড় বেড়ে দুইটা আহ্লাদের কথা বলেন। এইটুকু তার সম্বল এবং সরলরেখার জীবন, যে জীবন একেবারেই কেটে যাবে বলে তার বিশ্বাস ছিল। কিন্তু মেয়ের বিয়ে দিতে গিয়ে দেখলেন আজন্ম লালিত বিশ্বাস জানালার গ্রিল গলে আসা রোদের মতো চৌচির হচ্ছে। আলোর ভুবনের গায়ে গায়ে কালো ছায়ার ভাঁজ পড়ছে। কিছুদিন পরেই মেয়েটার বিয়ে। এখনো পুরো প্রস্তুতি সম্পন্ন হয়নি। খাট, আলমারি, ড্রেসিং টেবিল সহ অনেক কিছু কিনে ফেললেও সোফা এখনো কেনা হয়নি। ফ্রিজও নাকি দিতে হবে। আফসানা মনে করেন, ফ্রিজ না হলে মেয়ে তার শ্বশুরবাড়িতে মুখ দেখাতে পারবে না। বরপক্ষ প্রথম দিকে বলল তাদের তেমন চাওয়া পাওয়া নেই, অথচ বিয়ে যেদিন ঠিক হলো সেদিন বরের খালা একটা শোরুমের ঠিকানা আফসানার হাতে ধরিয়ে দিয়ে গেছেন। ওসমান সাহেব বিয়েটা ভেঙে দিতে চাইলেন। ভয়ে ভয়ে কথাটা মুখে আনলেও শুনে আফসানা এমন হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, যেন এর চেয়ে বড় অনাচারের কথা তিনি জীবনে আরেকটিও শোনেননি। এরপরেও শুরু হলো কথা। ওসমান সাহেবকে শরীর পাথর হয়ে গেল কথার ছোবলে। কত কথা যে আফসানা বললেন, কত ইতিহাস ভাঙলেন আর বললেন। কোন ফাঁকে যে ওসমান সাহেবের মা মরিয়ম বিবিও এই কথার যুদ্ধে পুত্রবধূর পক্ষ নিয়ে ওসমান সাহেবের বিপক্ষে অবতীর্ণ হলেন, তা ওসমান সাহেব টেরও পেলেন না। শাশুড়ি বউ একে অপরকে বহুতই অপছন্দ করা সত্ত্বেও এই ব্যাপারে কি করে যে একতা হলো, তা বোঝা ওসমান সাহেবের সরল মনের কম্য নয়। অগত্যা মা ও বউ ও অনুপস্থিতি মেয়ের প্রচ্ছন্ন মুখ মিলিয়ে 3টি নারী মুখ তাকে মহব্বত, কৃতজ্ঞতা ও দায়িত্বের বেড়াজালে একেবারেই আটকে ফেলল। তিনি অনুভব করলেন, মুখে মহব্বতের যে দাবি ঘুরঘুর করে তা মহব্বত ছিল না, বরং মাতা, স্ত্রী, কন্যার জন্য যে অযৌক্তিক দাবিগুলো ছুরির মতো নিজের ভেতর টেনে দিলেন, সেগুলোই মহব্বত। দ্বিতীয়বার বিয়ে ভেঙে দিতে চাওয়ায় কথাটি বলতে পারলেন না তিনি। বড় মেয়ের বিয়েটা নাকি এবার হতেই হবে। তার আরও 4টি মেয়ে, এদের সবাইকে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেওয়ার এটাই ওসমান সাহেবের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষায় তাকে পাশ করতেই হবে। সুতরাং ওসমান সাহেব বরের খালার দেওয়া ঠিকানাটা নিয়ে শোরুমটা একবার ঘুরে এলেন। দাম দেখে মনে হয়েছিল সেখানেই মাথা ঘুরে পড়ে যাবেন। তার মতো শোকার্তের সান্ত্বনা নেই এই পৃথিবীতে। বহু কষ্টে নিজেকে সামলাতে হয়। একজন সামান্য শিক্ষক তিনি। প্রত্যেক বাড়ি ভাড়ার টাকা ব্যতীত আয়ের আর কোনো উৎস নেই। মাদ্রাসার বেতন আর বাড়ি ভাড়া থেকে সংসার খরচের পর
যা রয়ে যায় সেটা বিভিন্ন সময় মাদ্রাসার বিভিন্ন কাজে লাগিয়ে দিয়েছেন। কি করে এখন এত খরচের বোঝা উঠাবেন বুঝতে পারছেন না। বারবার মনে হানা দিচ্ছে দুশ্চিন্তা। হিসাবের খাতাটা আবারও খুললেন ওসমান সাহেব। এরপর বহু কষ্টে দুশ্চিন্তা ধরে ঠেলে মনোযোগ দিলেন হিসাবের খাতায়। একটানা কাজ করার পর যখন কাজ শেষ করে বাড়ির পথ ধরলেন তখন রাত প্রায় 10:30। শহরে এখনো ঘরে ঘরে বাতি জ্বললেও শহরতলি বলে যে দিকের এলাকাটা ঘরবাতিগুলো তাড়াতাড়ি নিভে যায়। রাতবাতির আলো নেই বলে জোছনার ফকফকা আলোয় মায়াপুরী বলে ভ্রম হচ্ছে পুরো এলাকা। আফসানা স্বামী ঘরে ফেরা না পর্যন্ত জেগেই থাকেন। ট্যাক্সির আওয়াজ পেয়ে ওসমান সাহেবকে দরজা খুলে দিয়ে ভাত বাড়তে গেলেন। ওসমান সাহেব ভেতরে প্রবেশ করে কাপড় চোপড় সেরে ফ্রেশ হয়ে খেতে বসতেই মরিয়ম বিবি হাজির। ওসমান সাহেব উৎফুল্ল হয়ে বললেন, আসো আম্মা আসো। এখনো জেগে আছো যে? আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছো, তাই আর ডাকিনি। মরিয়ম বিবি দীর্ঘশ্বাস ফেললেন। আর ঘুম? পেটে খিদা না ঘুমানো যায় বাপ? সে কি, ভাত খাওনি এখনো? আফসানা, আম্মাকে ভাত দাওনি? আফসানা বললেন, দেব না কেন, সন্ধ্যার পর একবার দিলাম, দ্বিতীয়বার আমাদের সাথে খেলেন। মরিয়ম বিবির দীর্ঘশ্বাস আরো বড় হলো। এসব আর খাওয়া কটাই বা খাইতে পারি, মুখে কি আর রোচে কিছু? তাও রান্নাটা যদি জুৎসই হতো। ওসমান সাহেব বললেন, আফসানা, আম্মাকে প্লেট দাও। আফসানা ইশারা করলেন, কিন্তু ওসমান সাহেব দেখেও দেখলেন না। মরিয়ম বিবির ডায়াবেটিস, যখন তখন ভাত খাওয়ার ডাক্তারের নিষেধ, কিন্তু মাকে এভাবে সামনে রেখে ওসমান সাহেব নিজে খেতে পারবেন না। মা ছেলের কর্মকাণ্ডে আফসানা অত্যন্ত বিরক্ত হলেন। বৃদ্ধ অসুস্থ হলে তারই যন্ত্রণা বাড়বে। তিনি প্লেট এনে ঠকাস করে রাখলেন সামনে। ওসমান সাহেব একটু ভয় পেলেও মরিয়ম বিবি পাত্তা দিলেন না। উল্টো যেন বউকে দেখিয়ে প্লেটে ভাতের পাহাড় গড়ে ফেললেন। আফসানা বিরক্ত ব্যথিত চিত্রে সামনে থেকে সরে গেলেন। ওসমান সাহেব ভয়ে ভয়ে খানা শেষ করে শোবার ঘরে গিয়ে দেখলেন আফসানা মূর্তির মতো বসে আছে। তার চোখে জল। ওসমান সাহেব দিশেহারা হয়ে পড়লেন। আরে কাঁদছো কেন? আম্মা 4টা ভাতই তো খেয়েছেন, এ কারণে কাঁদি না। আফসানা ফুঁফিয়ে উঠলেন। তাহলে? আম্মা বললেন এই ভাই ভাবি আসছিলেন, আমিনাকে কম বয়সে বিয়ে দিয়ে দিচ্ছি এই অজুহাতে চেঁচামেচি করে গেছেন। তোমাকে ভাবি কিছু বলেছেন? আমাকে কোনো দিনও ভাবি মন্দ কিছু বলেছেন? তাহলে? আফসানা ফোঁপাতে বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন। ওসমান সাহেব চুপচাপ পাশে বসে রইলেন। তিনি হাত বাড়িয়ে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে পারলেন না। বয়স হয়েছে, অনেক কিছুতেই দ্বিধা কাজ করে। তার চেয়ে কাঁদুক, যত ইচ্ছে, কেঁদে মন হালকা হোক। আফসানার অতীতের জীবনটা বড় দুঃখের, বড়ই বেদনার। সেই জীবনের জন্য আফসানা কখনো চোখের জল ফেলেননি। আজও সে জীবনটা আফসানার মনে ভাসল না যে মা থেকেও নেই তার এই কথা। ভাসল না হতভাগা ভাই ও বাপের কথা। জীবনের সকল দুঃখ ছাপিয়ে আফসানার মনে ভাসল তার বড় মেয়ের সহজ সরল মুখ। তিনি কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বললেন, বাচ্চা মেয়েটা আমার পরের ঘরে যাবে, লোকজন কেমন হবে কে জানে। রূপও কম বলে বিয়ের পর লোকে কত কিছু বলবে, মেয়েটার মনটাই ভেঙে যাবে। ওসমান সাহেব বললেন, আহা, এত চিন্তা করো না। রূপ কম হলে কি হবে, এমন সোনার মেয়ে পেয়ে ওরা বর্তে যাবে দেখো। তাই তো ভয় হচ্ছে, এত শান্ত মেয়েটা আমার, কষ্ট পেলেও কাউকে কিছু বলবে না। ওসমান সাহেব বললেন, মানুষের মধ্যে থাকলে সুখ দুঃখ দুটোই পাবে, এটাই তো জীবন। আফসানা আবার ফুঁপিয়ে উঠলেন। তার কান্নার আওয়াজ চক্রবৃদ্ধি হারে উঁচু হতে হতে ছাপিয়ে গেল কালান্তরের সীমানা। কাল মহাকাল ধরে মায়েরা বুঝি এভাবে বিসর্জন দিয়েছে নারী ছেঁড়া ধনদের। অবশ্য মরিয়ম বিবির তা মনে হলো না। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে বউয়ের কান্নার আওয়াজ শুনছিলেন। কান পাতা যে গোনা, কানে যে সীসা ঢালা হবে তারপরে তা তিনি আমিনার কাছে সদ্য জেনেছেন। তবু কানে কম শোনার পরও চিরায়ত অভ্যাস অনুযায়ী বউ কিছু লাগাচ্ছে কি না
শুনতে এসেছিলেন। বইয়ের কথা শুনতে পেলেন না, তবে ওসমান সাহেবের গমগমে আওয়াজ শুনে বইয়ের কান্নাকাটির কারণ বুঝতে পেরে ঢং বলে মুখ বাঁকিয়ে সেখান থেকে সরে এলেন। মানুষ যেন আর মেয়েকে বিয়ে দেয়নি। রুমে এসে দেখলেন রাহা আর নুহা রাবিয়ার সাথে বিছানা বদল করে নিজেদের ঘর ছেড়ে তার বিছানায় এসে ঘুমাচ্ছে। তিনি রেগে গেলেন। হাতির মতো মেয়ে দুটোর বাচ্চাদের মতো কাজ কারবার। প্রায় প্রতি রাতে নিজেদের বিছানায় রেখে তার বিছানায় এসে ঘুমায়। তিনি শত বকলেও যেতে চায় না। তার অতিব্যস্ত গায়ে লেপ্টে থাকে দুজন। মরিয়ম বিবি আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিল, 8-10 বছর বয়স। রাতে অন্ধকারে ভয় লাগলে চাঁদনি রাতে মানুষটা তাকে বাইরে নিয়ে যেত, তারপর পুঁথি পড়ে শোনাতো। কত কাহানি শোনাতো, তার হিসেব নেই। জঙ্গনামা ছিল তার অত্যাধিক প্রিয়। আমির হামজা, সোহবার, রুস্তম, সোনাভানের পুঁথি কত ঢঙে কত আনন্দ নিয়ে যে পড়ত। সকালে ঘুম ভাঙত সূর্য ওঠার পর। শাশুড়ি দেরিতে উঠলে গায়ে হাত তুলতে দেরি করতেন না। মানুষটা একবার ধরতেও আসতো না। রাতের মানুষ আর দিনের মানুষের আসমান জমিন তফাত। রাতের পুঁথি পড়া সেই লোকটা মনে হতো অন্য কেউ। দিনের লোকটা বড়ই শক্ত দিল। সে কোনোদিন বউকে সুন্দর বলে নাই, বইয়ের দিকে তাকায় নাই। দিনের বেলা দুটো মিঠে কথা শোনা যায়নি জীবনভর। তারপরও রাতের সেই সময়টাই ছিল মরিয়ম বিবির ভালো থাকার সম্বল। বুকটা এখনও তৃপ্তিতে ভরে ওঠে। মরিয়ম বিবির চোখ বন্ধ করলে এখনও তার সুর শুনতে পান। কল্পনায় দেখতে পান বীর রাজকন্যা সোনাভানকে, আল্লাহ তাআলা জয়গুণ বিবিকে। তার কানে এখনও ভাসে গুনগুন সুর। এই মর্দ যাকে বলা হচ্ছে তার নাম হলো মোহাম্মদ হানিফা। সে নাকি হযরত আলীর পুত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। একটা সময় পর্যন্ত মরিয়ম বিবি কথাটা বিশ্বাস করতেন। পরবর্তীকালে ছোট পুত্র ওসমান পড়াশোনা করে এসে বাপকে বোঝালো, এইসব পুঁথির অধিকাংশই মিথ্যা, এইসব ছাড়তে হবে। মানুষটার সাথে সাথে পুঁথির আসর বসানো ছেড়ে দিল। শুরু করলো নতুন আসর। পূর্ণিমা রাতে ছেলে বাপ মাকে শোনাতো সত্যিকারের কাহিনী, সাহাবীদের কাহিনী, নবী পত্নীদের কাহিনী, আলী ফাতেমার কাহিনী, হাসান হুসাইনের কাহিনী, কারবালার বেদনার কাহিনী। লোকটা মুক্ত হয়ে শুনত আর কেঁদে বুক ভাসাতো। যেদিন লোকটা মরে গেল সেদিনই সেই আসর ভেঙে গেল। তারপর কত পূর্ণিমা এলো গেল, পুত্র আর কখনোই ওই মুখও হলো না। বাপের মৃত্যু কেড়ে নিয়েছে তার পূর্ণিমার সুখ। আজও পূর্ণিমা। মরিয়ম বিবির ইচ্ছে করতে লাগলো বাইরে জ্যোৎস্নার আলোয় গিয়ে বসতে। একা যাওয়া তার পক্ষে সম্ভব নয়, বয়স একটু বেশিই হয়েছে। রাত বিরাতে বাইরে মরে পড়ে থাকলে কেউ খবর বলতে পারবে না। মরিয়ম বিবি আমিনার রুমে চলে এলেন। এত রাতে একজনই জেগে থাকে। মরিয়ম বিবিকে দেখেই সে কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেলল। তিনি কাঁথা সরিয়ে আলতো ধাক্কা দিলেন ওকে। এত গরমে কাঁথা দিয়েছিস কেন গায়ে? বই লুকাতে? আর এই ডিম লাইটের এত অল্প আলোয় বই দেখোস কেমনে? রাবেয়া শরীরের আবার কাঁথা টেনে বলল, ফ্যানের বাতাস বেশি, ঠান্ডা লাগে। ঠান্ডা লাগলে ফ্যানের স্পিড কমা, আসমা আপু বকা দেবে। মরিয়ম বিবি বিছানার ওর পাশে বসতে বসতে বললেন, এই আর নতুন কি, সে তো 24 ঘন্টাই তোকে বকা দেয়। ঠিক বলেছ। দেখো দাদি, একটু আগে আমি মনস্বিতে কি পড়ছিলাম। রাবেয়া উঠে বসে মরিয়ম বিবির আরেকটু কাজ ঘেঁষে প্রস্তুতি নিয়ে পেছনের কয়েকটি পৃষ্ঠা উল্টে নিয়ে পড়তে শুরু করলো। দীর্ঘকাল ধরে তুমি পাষাণ হৃদয়ে কালাতিপাত করিয়া অনুধাবন করিয়াছ যে এই প্রকার জীবনযাপনের পরিণাম শুভ নহে, বরং করুণ বেদনাময়। এইবার পরীক্ষার নিমিত্তে হলেও ক্ষণকালের জন্য বিনয়ী ও নম্র হও। তারপর দেখো মাটির মতন কোমল হৃদয় বৃক্ষে কি সুন্দর সুগন্ধি প্রস্ফুটিত হইবে। পড়া শেষ করে রাবেয়া মরিয়ম বিবির দিকে তাকিয়ে বলল, দাদি,
আগামীকাল আসমা আপাকে কথাটা বুঝিয়ে বলবে। কি বললি? আমি কি নিজেই তো এক অক্ষরও বুঝলাম না। সকালে তুই বলিস ওকে। আমার তো চুল ছিঁড়বে। রাবেয়া কথা শেষ করতে পারল না। ওপাশের বিছানা থেকে আসমা বলল, আমি ঘুমাইনি। সে কি বলেছে আমি ঠিকই বুঝেছি দাদি। কাল যদি চুল একটাও মাথায় থাকে আমার নাম আসমা নয়। আমিনাও ঘুমায়নি। সে রাবেয়ার পাশে উঠে বসে বলল, ভয় পাবি না, আমি আসি না, এখন বই রেখে ঘুমা, অনেক রাত হয়েছে। মরিয়ম বিবি বললেন, ঘুমাবি পরে, চল আমার সাথে ছাদে চল, শরীরে তাজা হাওয়া লাগাবি। দাদি, পূর্ণিমায় কি যে ভূত চাপে তোমার মাথায়। আপা, তুমিও চলো না। তুই যা, তুই তো এখনো ছোট, আম্মু বকা দেবে আমরা গেলে। মরিয়ম বিবি উঠে দাঁড়ালে রাবেয়া বিছানা থেকে নামলো। মরিয়ম বিবি বললেন, বইটা রেখে আয়, অন্ধকারে বই পড়তে হবে না, আমি তোকে পুঁথি শোনাবো। রাবেয়া বই হাতে নিয়েই দাদির সাথে গেল। চাঁদের আলোয় অক্ষর দেখা যায় কি না পরীক্ষা করবে। বই পড়বে না সে, পুঁথি শুনবে। যদিও অভ্যন্তর গালগল্প, তবু পুঁথি শুনতে অসম্ভব ভালো লাগে তার। এই ছোট্ট জীবনে আপাতত সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো একটি হচ্ছে দাদির সাথে চাঁদনি রাতে ছাদে বসে পুঁথি শোনা অথবা পুরোনো দিনের কেচ্ছা শোনা। মরিয়ম বিবিও মনোযোগী শ্রোতা পেয়ে খুশি। রাবেয়াকে তিনি সামান্য যা পছন্দ করেন এই একটি কারণে করেন। তিনি তার জীবনের গল্প সবাইকে বলতে গেলে বারবার শোনার কারণে বিরক্ত হয়, কিন্তু রাবেয়াকে অসংখ্যবার বলার পরও প্রত্যেকবার সে মনোযোগ দিয়ে শোনে। এর কারণে কি আল্লাহই জানে। মরিয়ম বিবির প্রায় মনে হয় ওর ওপর জিনের আসর আছে। এই ঘরে সবাই জানে তার প্রিয় জায়গা জঙ্গল বাড়ির সাদিম গাছের নিচে। সাদিম গাছে ভূত থাকে সে তো বহু পুরনো কথা। ওসমানকে একটা তাবিজের কথা মরিয়ম আর আফসানা দুজনেই বলেছেন। ওসমান হেসে উড়িয়ে দিয়েছে। মরিয়ম বিবিও প্রায় মনে হয় তার এই নাতনিটাকে কোনো একদিন জিন পরি তুলে নিয়ে যাবে। এই যে ছাদে দাদির সাথে মাছ ধরতে যাচ্ছে, মেয়েটার ভয় ডর বলতে কিছুই নাই। সিঁড়ির শেষ ধাপগুলো ভাঙতে ভাঙতে মরিয়ম বিবি হাঁপিয়ে উঠলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, ছাদে যে একলা যাচ্ছিস, ভূতের ভয় লাগছে না? একলা যাচ্ছি কোথায়, তুমি আমি মিলে দুজন। দোকলা যাচ্ছি, তাছাড়া ভূতের তো আর খেয়ে দেয়ে কাজ নেই, ভয় দেখাবে। কথা শেষ করে ছাদে ভেজানো দরজা ঠেলতেই দাদি নাতনি যে দৃশ্য দেখলেন তাতে দুজনেরই অন্তরাত্মা একজোরে লাফিয়ে উঠল। যে মনে হলো খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে। মরিয়ম বিবি জোরে জোরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে উঠতেই ও কোণ থেকে হালকা হাসির সাথে আওয়াজ ভেসে এলো, দাদি ভয় পাবেন না, আমি নাদিম। তুই কি ভয়টাই না পেয়েছি, এত রাতে এসব যন্ত্রপাতি নিয়ে কি করছিস এখানে? এগিয়ে যেতে যেতে বললেন মরিয়ম বিবি, চাঁদ মামার ছবি আঁকছি দাদি। আর কিছু পেলি না? এত ছবি আঁকস কেন ভাই? দাদি, আঁকাআঁকি নিয়েই আমি পড়াশোনা করি যে। এটা একটা পড়ার বিষয় হলো? মরিয়ম বিবি হতবাক হয়ে বললেন, ঘোর কলিযোগ একেই বলে। তারপর মুখ দিয়ে চ চ করে এক ধরনের শব্দ করলেন। নাদিম হেসে রাবেয়ার দিকে মনোযোগ দিল। এই পিচ্চি, ঘুম নেই তোমার? পিচ্চি বলায় রাবেয়া বিরক্ত হলো। সে জবাব দিল না। নাদিমের মুখোমুখি রাখা প্লাস্টিকের চেয়ার কয়েকটার একটাতে বসে বইয়ের পাতা উল্টালো। মরিয়ম বিবিও রাবেয়ার পাশের চেয়ারে বসতে বসতে বললেন, তোমার মতন ওর মাথার তার ছেঁড়া, এত রাতে তুমি ঘুম রেখে ছবি আঁকছ আর সে বই পড়ছিল। আপনি তো এত রাতে ঘুম রেখে কিছুই করেছেন না। আপনার মাথার তার কেন ছিল তবে? রাবেয়া শব্দ করে হেসে ফেলল। মরিয়ম বিবি রাবেয়ার দিকে কটাক্ষ হেনে নাদিমকে বললেন, ফাজলামি করস ভাই, মুরব্বিদের সাথে কেউ ফাজলামো করে? নাদিম দুষ্টু হাসি চাপতে চাপতে বলল, ফাজলামি তো আপনি করছেন দাদি। এমন মৃদু মধুভাষে এমন মায়াবী রূপ নিয়ে একটা তরুণের সামনে এসে বসে আছেন, তা এমন চাঁদনি রাতে।
রাবেয়া আবার হেসে উঠল। মরিয়ম বিবি শরীরের কাপড় ভালো করে মাথায় জড়িয়ে বললেন, ফাজিল চামড়া, তোর কাজ মন দে। আমার কি আর সেই বয়স আছে? বয়স হয়ে গেল 60-এর কাছাকাছি। রাবেয়া হাসি মুখে বলল, দাদি, বড় চাচার বয়স 60-এর কাছাকাছি, বড় ফুফুর বয়সও 50-এর উপর। তোমার বয়স 60-এর কাছাকাছি কেমনে? আব্বু ওই দিন বলেছেন তোমার বয়স 80 পেরিয়ে গেছে। মরিয়ম বিবি বললেন, হয়েছে, এত হিসেব করতে হবে না। তুই খুব ইচিরে পাকা হয়েছিস না? রাবেয়া হাসি মুখে বলল, সরি দাদি। তারপর মরিয়ম বিবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নাবিলা বলেছে নাদিম ভাই যাদের খুব পছন্দ করে তাদেরই এত প্রশংসা করে, না হলে দেখো না, সে সব সময় কেমন লাজুক, কারোর সাথে লজ্জায় কথাই বলে না। কি ফিসফিস হচ্ছে? ক্যানভাসে হাত চালাতে চালাতে ফড়ং কাটল নাদিম। তুমি দাদির প্রশংসা করলে কেন তাই বলছি। বাহ, দাদির এত রূপ, প্রশংসা করবো না? মরিয়ম বিবি বড্ড খুশি হলেন। হোক তার বয়স 80-র ওপর, শরীরটা ভঙ্গুর, কুঁজো হয়ে হাঁটতে হয়, প্রায় সবগুলো দাঁত পড়ে গেছে, মুখের চামড়া একেবারেই কুঁচকে গেছে, তাতে কি, তার রূপ এখনও আছে। এত রূপ নাতনিদের ভাগ করে দিলে একটারও বিয়ে আটকে থাকতো না। তিনি বললেন, রূপের আর কি দেখছোস ভাই, সেই বয়সটা তো দেখো নাই। তোমার দাদা তার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে আমাকে দেখেই পাগল। যেদিন ওরা এলো ওই দিনই বিয়ে পড়িয়ে দিল। আহা, কি দিন ছিল। দাদি উদাস হয়ে গলে পড়া জ্যোৎস্না দেখতে দেখতে নিজের জীবন কাহিনী বলতে শুরু করলেন, কিন্তু শ্রোতাদের তার প্রতি মনোযোগ নেই। রাবেয়া দাদির গল্পে মনোযোগ দিতে চাইলেও পারল না। নাদিম ভাই দাদির কাহিনীর সাথে তাল মিলিয়ে হুহা করলেও ছবি আঁকতে আঁকতে ঘন ঘন রাবেয়ার দিকে তাকাচ্ছে। কারণ কি? রাবেয়া একবার চোখ নামিয়ে ইশারা করে জিজ্ঞেস করল, কি ব্যাপার? উত্তরে নাদিম শুধু মিষ্টি একটা হাসি উপহার দিয়ে মাথা নাড়ল। রাবেয়ার রাগ হলো। আজকাল সে নাবিলা আর রাবেয়াকে অনেক কিছু বলে না, শুধু রহস্য করে। বেশ কিছুক্ষণ পর নাদিম ছবি আঁকা বাদ দিয়ে সামনে রাখা একটা চেয়ারে এসে বসল। দাদি হঠাৎ গল্প থামিয়ে বললেন, দেখি কি এঁকেছ? নাদিম যেন সামান্য ভড়কে গেল, কিন্তু সাথে সাথে নিজেকে সামলেও নিল। সহজ ভঙ্গিতে উঠে স্ট্যান্ডটা ঘুরিয়ে দিল। মরিয়ম বিবি বললেন, ওমা, চারটা তো দেখছি সত্যিকারের চাঁদ মনে হচ্ছে। আর ওটা কি? মেয়ে মানুষের মুখ মনে হচ্ছে। মেয়ে মানুষের মুখ এঁকেছ কেন? নাদিম বোঝানোর গলায় বলল, দাদি, মানুষ ছাড়া কি এ জগতের কোনো মূল্য আছে? এ রাত, এই চাঁদের সৌন্দর্যের কোনো দাম আছে? মানুষ আছে বলেই তো সব সৌন্দর্য। আর মানুষের মধ্যে মেয়ে মানুষই যেহেতু অধিক সুন্দর, মেয়ে মানুষই তো আঁকবো, তাই না? বড় সুন্দর একটা কথা বলেছ ভাই। মানুষ না থাকলে জগতের সৌন্দর্যের কোনো মূল্য নাই। তারপর ছবির দিকে তাকাতে তাকাতে কপালে ভাঁজ পড়ে মরিয়ম বিবির বললেন, ছবির মুখটা কেমন জানি চেনা চেনা লাগছে। নাদিম বলল, সাদা কালো ছবি তো, এরকম ছবির মুখ সবসময় পরিচিত পরিচিত লাগে। যাই হোক, এসব মানুষ একাকী কিন্তু ভালো কাজ নয় ভাই, বড়ই গুনাহের কাজ। মৃত্যুর পরে সূর্যের ফোঁটা দিয়ে উঠ ঠোকাতে হবে, না পারলে সোজা জাহান্নাম। রাবেয়া বলল, আরও আছে, আঁকা প্রাণীর প্রাণ দিতে না পারলে চিত্রকরদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষেপ করা হবে। নাদিম মরিয়ম বিবির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে দাদি, এখন থেকে না আঁকার চেষ্টা করব। মাথা নাড়ল সে। মরিয়ম বিবি খুব খুশি হলেন। ছেলেটা বেশ বাধ্য কেমন সাথে সাথে মেনে নিল। তিনি পুঁথি পড়তে শুরু করলেন। ইউসুফ জুলেখার পুঁথি, বহু পুরনো। জ্যোৎস্নার নির্যাসের সাথে বৃদ্ধের সুর মিশে গিয়ে অদ্ভুত এক আবহ তৈরি হলো। রাবেয়া সেই আলোয় সুরে জগতে বিলীন হতে হতে চমকে উঠল। দুটো চোখ প্রকৃতির এই আলোকিত অপরূপ সৌন্দর্য উপেক্ষা করে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মুখে তার প্রশান্ত এক টুকরা হাসি। রাবেয়া কয়েকবার চোখ ফিরিয়ে নিলেও বারবার নিষ্পলক চোখ দুটোকে আটকে গেল দৃষ্টি। ওই দৃষ্টি যেন জ্যোৎস্নার আলোর
মধু শরীর ভেদ করে পৌঁছে যেতে চাচ্ছে রাবেয়ার মনের এমন এক জগতে, যে জগতের দ্বার এখনো খোলা হয়নি। রাবেয়ার শরীর কেমন শিরশির করে উঠল, মনে হলো কাঁপুনি দিয়ে জ্বর আসবে তার। নিঃসাড় হয়ে মাথা নিচু করে বসে রইল সে। কতক্ষণ পেরিয়ে গেছে বলতে পারবে না। ঘোর ভাঙল মরিয়ম বিবির ধাক্কায়। তোর ঘুম পেয়েছে? চল চল ঘুমাবি। তারপর নাদিমের দিকে ফিরলেন। তুমি ঘুমাবে না ভাই? আপনারা যান, আমি একটু পরে যাব। মরিয়ম বিবি রাবেয়াকে নিয়ে চলে এলেন। একদম নিচের সিঁড়িতে এসে রাবেয়ার মনে পড়ল সে হাতের বইটা ফেলে এসেছে। মরিয়ম বিবিকে বলল, দাদি, বইটা আমার ক্লাসমেটের, বৃষ্টি হলে বইটা ভিজে যাবে, বইটা নিয়ে আসতে হবে, একটু আসবে আমার সাথে? মরিয়ম বিবি আঁতকে উঠলেন। এই বুড়ো পা নিয়ে আবার সিঁড়ি বেয়ে উঠবো নাকি? আমাকে কি পেয়েছিস তুই? যা তুই যা, আমি এখানে দাঁড়িয়ে আছি। রাবিয়া এক দৌড়ে পৌঁছে গেল ছাদে। নাদিম তার সরঞ্জাম গোছাচ্ছিল। রাবিয়াকে দেখে থমকে গেল। রাবিয়া বই হাতে নিতে নিতে ওর দিকে ফিরে কঠিন কণ্ঠে বলল, আমার ছবি এঁকেছো কেন তুমি? ওরে বাবা, কি রাগ! ওটা তোমার ছবি কে বলল? নরম কণ্ঠে বলল সে। তারপর আবার সে অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে রইল রাবেয়ার দিকে। রাবিয়াকে ঘিরে ধরল আবারও সেই নিশার অনুভূতি। তার মনে হলো সে আর নড়তে পারবে না এখান থেকে। রূপকথার গল্পের মতো কেউ তাকে জাদু করে জীবনের জন্য জমিয়ে দিয়েছে। এই রাত, এই চাঁদ, এই জ্যোৎস্না কাল মহাকাল ধরে যেন এভাবেই আছে। নাদিম ভাইয়ের দৃষ্টি কেন এমন অদ্ভুত? ছন্নছাড়া এক বালিকার জন্য নিপুণ মমতামাখা সেই দৃষ্টিতে পাপ কতটুকু কে জানে। তবে সে অদ্ভুত আকুতিমাখা দৃষ্টির সামনে দাঁড়িয়ে রাবেয়া যেন হঠাৎ করে বড় হয়ে গেল। এই দৃষ্টি যে স্বাভাবিক নয় তা বুঝতে পেরে ভীষণ রাগ হলো তার। রাগত কণ্ঠে বলল, এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছো কেন? আর ঠিক তখনই নাদিম উত্তর দেওয়ার আগেই মরিয়ম বিবি সিঁড়ি থেকে হাঁক দিয়ে উত্তরের অপেক্ষা না করেই ছুটে পালিয়ে গেল সে। নিঃশব্দ একাকী ছাদে নিজের বুক চিপে ধরে বসে পড়ল সদ্য তরুণ চিত্রকার। আহা, বুকে কিসের ব্যথা চিনচিন করে। কবে বড় হবে ছোট বালিকা?